আমাদের চারপাশের ডিজিটাল জগতের প্রায় প্রতিটি ডিভাইসের ভেতরেই কিন্তু একটা গোপন স্পন্দন কাজ করে চলেছে, যা সবকিছুকে সচল রাখছে। আজকের এই আলোচনায় আমরা সেই প্রযুক্তির একদম কেন্দ্রবিন্দুতে যাব, যার নাম ডিজিটাল কাউন্টার। চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্নটা শুনতে খুব সাধারণ লাগতে পারে, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু বেশ গভীর আর লুকিয়ে আছে একটা দারুণ প্রযুক্তির মধ্যে। মানে কিভাবে এইসব যন্ত্র, যেমন ঘড়ি, ফোন বা কম্পিউটার, একদম ঠিকঠাক 1, 2, 3 করে গুনে চলে, সেকেন্ড থেকে মিনিট বা ধরুন ডেটার পর ডেটা প্রসেস করা, এই সব কিছুর পেছনের মূল কারিগরটাই হল কাউন্টার। তো প্রথমেই বোঝা দরকার এই ডিজিটাল কাউন্টার জিনিসটা আসলে কি। একে বলা যেতে পারে যে কোনো ডিজিটাল সিস্টেমের হার্টবিট বা হৃৎস্পন্দন। এটাই সেই মূল ব্যবস্থা যা একটা ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ঘটনা বা পালস ট্র্যাক করে, মানে সোজা কথায় গুণে রাখে। আরও সহজ করে বললে, ডিজিটাল কাউন্টার হলো একটা ইলেকট্রনিক সার্কিট। এর কাজ হলো মনে রাখা যে ঠিক কতগুলো নির্দিষ্ট ঘটনা ঘটেছে। আমরা যেমন আঙ্গুল গুণে হিসাব রাখি, কাউন্টারও ঠিক তেমনি ডিজিটাল সিগন্যাল বা পালস গুণে হিসাব রাখে। আর ঠিক এই কারণেই কাউন্টারগুলো আমাদের প্রযুক্তির জগতে সবখানে ছড়িয়ে আছে। একটা ডিজিটাল ঘড়ির সময় গণনা করা থেকে শুরু করে কম্পিউটারে কোনো প্রোগ্রামে প্রত্যেকটা ধাপ মনে রাখা, এমনকি ধরুন মাইক্রোওয়েভ ওভেনের টাইমার পর্যন্ত, এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজের পেছনেই কিন্তু রয়েছে এই কাউন্টার। কাউন্টারের জগতে যদি প্রবেশ করা যায়, তাহলে প্রথম এবং সবচেয়ে সহজে বোঝা যায় যে প্রকারটি, তা হল অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। এর কাজ করার ধরনটা বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হল ডমিনো এফেক্ট। মানে একটা ডমিনো পরেরটাকে ধাক্কা দেয় আর সেটা তার পরেরটাকে, এভাবে চলতে থাকে। এর টেকনিক্যাল নাম হলো অ্যাসিঙ্ক্রোনাস বা রিপল কাউন্টার। এখানে অ্যাসিঙ্ক্রোনাস কথাটার মানে হলো এর ভেতরের মেমোরি ইউনিট বা ফ্লিপফ্লপগুলো, যাদের কাজ হলো 1 বা 0 এই দুটো অবস্থা মনে রাখা, তারা কিন্তু একসাথে কাজ করে না। একটা কাজ শেষ হবার পরই কেবল পরেরটার কাজ শুরু হয়। আচ্ছা, এখানে ঠিক কি ঘটছে দেখুন। প্রথম ফ্লিপফ্লপটা একটা ক্লক পালস পাওয়ার সাথে সাথেই নিজের অবস্থা বদলে ফেলে। ধরা যাক 0 থেকে 1 হয়ে গেল, আর এই পরিবর্তনটাই পাশের ফ্লিপফ্লপের জন্য একটা সিগন্যালের মতো কাজ করে এবং তাকেও অবস্থা পরিবর্তন করতে বলে। এই প্রক্রিয়াটা একটা তরঙ্গের মতো একটার পর একটা ফ্লিপফ্লপ ধরে এগোতে থাকে, আর এ কারণেই এর আরেকটা নাম হল রিপল কাউন্টার। এই ডমিনো এফেক্টের সবচেয়ে বড় সুবিধা হল এর সরলতা। এর সার্কিট ডিজাইন করা খুবই সোজা আর তুলনামূলকভাবে কম যন্ত্রাংশ লাগে, ফলে এটা বানাতে খরচও অনেক কম পড়ে। এ কারণেই অনেক সাধারণ ডিজিটাল যন্ত্রে এর ব্যবহার খুব বেশি দেখা যায়। কিন্তু এই সরলতার একটা দামও তো দিতে হয়। গল্পের মধ্যে একটা টুইস্ট আছে। এই যে একটার পর একটা ফ্লিপফ্লপ ট্রিগার হচ্ছে, ঠিক এখানেই একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্যা লুকিয়ে আছে। সোর্সের এই লাইনটা কিন্তু সমস্যার একেবারে মূলে গিয়ে কথা বলছে। যেহেতু প্রত্যেকটা ফ্লিপফ্লপ তার আগেরটার পরিবর্তনের জন্য অপেক্ষা করে, তাই পুরো প্রক্রিয়াটা শেষ হতে কিছুটা সময় লেগে যায়। এই সময়টাকেই বলা হয় প্রোপাগেশন ডিলে। যদিও এই দেরিটা খুবই সামান্য, হয়তো ন্যানোসেকেন্ডের ব্যাপার, কিন্তু যখন খুব দ্রুত গণনা করার দরকার পড়ে, তখন এই ছোট ছোট দেরিগুলো একসাথে যোগ হয়ে একটা বড় সমস্যা তৈরি করে ফেলে। এর ফলে কাউন্টারটা বেশ ধীরগতির হয়ে যায় এবং অনেক সময় ভুলও করতে পারে। তবে মজার ব্যাপার হলো, এই ধীরগতিটা কিন্তু সবসময় খারাপ না। কখনো কখনো এটা একটা সুবিধারও কারণ হতে পারে। যেমন ধরুন ফ্রিকোয়েন্সি ডিভিশনের ক্ষেত্রে ধরা যাক একটা 4 উপাদানের রিপল কাউন্টার আছে। এটা একটা ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে তার আসল গতির 16 ভাগের 1 ভাগে নামিয়ে আনতে পারে। এর ফলে উচ্চ গতির সিগন্যালকে ধীর গতির ডিভাইসের জন্য ব্যবহারযোগ্য করে তোলা যায়। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের এই যে ধীরগতির সমস্যা, এর সমাধান হিসেবেই এলো সিঙ্ক্রোনাস কাউন্টার। এটাকে একটা সিঙ্ক্রোনাইজড রোয়িং টিমের সাথে তুলনা করা যায়, যেখানে সবাই একসাথে একই ছন্দে বৈঠা চালায়, কোনো দেরি ছাড়াই। সিঙ্ক্রোনাস কাউন্টারে যা হয় তা হল, সবগুলো ফ্লিপফ্লপ একটা কমন ক্লক সিগন্যালের সাথে জোড়া থাকে। এর মানে হল, যখন ক্লক পালস আসে তখন কোনো অপেক্ষার ব্যাপার নেই, সবগুলো ফ্লিপফ্লপ একসাথে তাদের অবস্থা পরিবর্তন করে। এর ফল কি? কোনো দেরি নেই, কোনো রিপল এফেক্ট নেই। এটা অত্যন্ত দ্রুত আর নির্ভুলভাবে কাজ করতে পারে। আর ঠিক এ কারণেই আধুনিক প্রসেসর এবং হাই স্পিড ডিজিটাল সিস্টেমের জন্য এটা অপরিহার্য। তাহলে মূল পার্থক্যটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ালো? স্ক্রিনে তাকালেই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার। একদিকে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, যেটা অনেকটা ডমিনো এফেক্টের মতো কাজটা হয়, কিন্তু একটু ধীরে। তবে হ্যাঁ, ডিজাইনটা সহজ আর খরচও কম। আর অন্যদিকে আছে সিঙ্ক্রোনাস কাউন্টার,
যেটা ওই রোয়িং টিমের মতো একদম পারফেক্ট ছন্দে সুপার ফাস্ট আর নির্ভুল, কিন্তু এর ডিজাইনটা বেশ জটিল আর খরচটাও বেশি। এই যে আলোচনা, এটা কিন্তু শুধু দুটো ভিন্ন ধরনের কাউন্টার নিয়ে নয়, এর মাধ্যমে আসলে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুব মৌলিক নীতির গভীরে প্রবেশ করছি। সুতরাং মূল বিষয়টা হলো প্রযুক্তি জগতে প্রায়শই একটা সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। একটা সহজ, সস্তা এবং কিছুটা ধীর সমাধান বেছে নেওয়া হবে, নাকি একটা জটিল, ব্যয়বহুল কিন্তু অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী সমাধান বেছে নেওয়া হবে। এই সিদ্ধান্তটাই কিন্তু প্রযুক্তির অগ্রগতিকে নির্ধারণ করে দেয়। আর কাউন্টারের জগৎ কিন্তু এখানেই শেষ নয়। এমন কাউন্টারও আছে যা সামনে এবং পেছনে, মানে উভয় দিকেই গুনতে পারে, যেগুলোকে বলা হয় আপ ডাউন কাউন্টার। আবার কিছু কাউন্টার আছে যারা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে গুনে আসে, সেগুলো হলো ডাউন কাউন্টার। এমনকি এমন কাউন্টারও ডিজাইন করা সম্ভব যা অদ্ভুত বা কাস্টম কোনো সিকোয়েন্স মেনে চলে। এই যে সরলতা আর পারফরম্যান্সের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা, এটা কিন্তু শুধু কাউন্টারেই সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তির প্রত্যেকটা ক্ষেত্রে এটা ছড়িয়ে আছে। সফটওয়্যার ডিজাইন থেকে শুরু করে মহাকাশযান নির্মাণ পর্যন্ত সব জায়গাতেই এই মৌলিক প্রশ্নটা ফিরে ফিরে আসে। বেশ ভাবনার বিষয়, তাই না?